আজকে একটা অন্য কালার দিয়ে শাড়ি করে দিলাম। দেখো আগের দিনে কি পড়িয়েছিলাম বলো তো? হেডোনিজম সুখবাদ। আচ্ছা, সুখবাদের এই ইউটিলিটেরিয়ানিজমের সঙ্গে হেডোনিজমের কি সম্পর্কটা একটু বলো তো আমাকে এক কথায়, ফটাস করে বলে দাও, মানে কতটা পড়েছো মনে আছে সেটা একটু ঝালাই হয়ে যাবে। বলো, কে বলবে? হেডনিজম হচ্ছে সুখবাদ আর ইউটিলিটারিজম হচ্ছে পরসুখবাদ। হুম। মানে হ্যাঁ, হেডোনিজম হচ্ছে, হেডনিজমের একটা ভাগ হচ্ছে উপযোগবাদ। হ্যাঁ, একটা হচ্ছে আত্মসুখবাদ, একটা পরসুখবাদ। তো পরসুখবাদটাই অ্যাকচুয়ালি ইউটিলিটেরিয়ানিজম বলতে পারি। ইউটিলিটেরিয়ানিজম কি, সেটা হচ্ছে পরের সুখের কথা বলা হয়, যেটা সেটা উপযোগবাদটা ওটাই কথা বলে না, যে পরের সুখের চিন্তা করে, সর্বজনের সুখের কথা বলে। তো আজকে আমরা উপযোগবাদটা পড়বো, ঠিক আছে, স্পেশালি উপযোগবাদটা। যেমন দেখো, উপযোগবাদটাকে এটা হচ্ছে উইলিয়াম ফ্র্যাঙ্কেনার যে এথিক্স বুক না, সেই এথিক্স বুক থেকে এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি তোলাটা হয়েছে। তাহলে হচ্ছে কর্মভিত্তিক কটা হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম, 3 রকমের বলছে ফ্র্যাঙ্কেনা। একটা হচ্ছে অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম, সেটা হচ্ছে কর্মভিত্তিক, অ্যাক্ট মানে কর্ম, সাধারণ জেনারেল ইউটিলিটেরিয়ানিজম, নিয়ম ভিত্তিক উপযোগবাদ, যেটা হচ্ছে রুল ইউটিলিটেরিয়ানিজম। 3টে হয়ে গেল। এবারে দেখো উপযোগবাদের বিভিন্ন প্রকার, মানে এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ উপযোগবাদ বলতে কি ওইটাই ওখানে রয়েছে, মানে মেল 3টে ভাগ, ওটা আলোচনা করবো আমরা। আর উপযোগবাদের ভাগগুলো কিভাবে হয়েছে, কিসের উপর ভিত্তি করে হয়েছে সেটা দেখো। নৈতিকতা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ফলমুখী, উদ্দেশ্যমুখী, যেটা নৈতিকতা টেলিওলজিক্যাল, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিওন্টোলজিক্যাল, ঠিক আছে। দেখো টেলিওলজি কোনটা, সেটা কি, এটা কিন্তু পরীক্ষাতে হয়তো আমার হয়েছে, তোমাদেরও হয়তো হতে পারে, কারো 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 নাও হতে পারে, যে ফলমুখীটা কি টেলিওলজি নাকি ফলমুখীটা ডিওন্টোলজি, ইংলিশটা কোনটা কার মাঝে মাঝে ভুলে যেতাম, আমার হতো, তোমাদের হয়তো হতেও পারে কারো। তার জন্য আমি আগে বলে দিচ্ছি যে ফলমুখী মানে ফলের কথা যে চিন্তা করে, উদ্দেশ্য কথা যারা চিন্তা করে, মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল, একটা কথা বলি না, মানে হচ্ছে যারা ফলমুখী তারা হচ্ছে তোমার ফলটার কথা চিন্তা করে কর্মটাকে করে, তাহলে কি ফলটা আগে মাথায় রাখে, তারা হচ্ছে ফলমুখী। মানে কাজটা করার পরে মানে কি ফল হবে, ঠিক আছে। ধরো আমি তুমি তোমরা সবাই একসঙ্গে পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, স্টেট দিলাম, বিহারের বিপিএসসি এক্সাম দিলাম, ঠিক আছে। সেখানে হয়তো দেখা গেলো তোমরা প্রচুর পড়েছো, ঠিক আছে, আমি কম পড়েছি, কিন্তু আমার জবটা হলো, ঠিক আছে, তোমার হলো না, বা তোমার হলো আমার হলো না, এরকম হতে পারে। তো সেখানে বলছে ফলমুখী যারা বা উদ্দেশ্যমুখী নৈতিকতাবাদী যারা, তারা বলবে যার জব হয়েছে সেই ভালো, সেই পড়াশোনা করেছে, যার জব হয়নি তার কোনো মূল্য নাই। মানে অ্যাকচুয়ালি ফলটাকে দেখে, ফল মানে জব হয়েছে মানে ও পড়েছে, কিন্তু এটাও তো হতে পারে সে যার জব হয়নি সে প্রচুর পড়েছে, কোনো কারণে পরীক্ষার দিনে তার পটি হয়ে গেছিল, পরীক্ষার দিনে জ্বর হয়ে গেছিল, পরীক্ষাটা ভালো করে দিতে পারেনি, তার টেনশন ছিল, কিছু একটা হতে পারে, তাহলে ওরা ওসব দেখবে না, ওরা হচ্ছে ফলটা দেখবে, তারা হচ্ছে ফলমুখী। তাহলে হচ্ছে টেলিওলজি মানে হচ্ছে লেজে, একটা কাজের লেজে, মানে টেল মানে লেজ, তো কাজের লেজে মানে কাজের শেষে তারা সবসময় ফলটা দেখবে। আর ডিওন্টোলজি হচ্ছে তোমার হচ্ছে নৈতিকতা, কোন নীতি মেনে তোমরা করছো, কাজটা করছো, কোন নীতিটা মেনে চলছো, তারা হচ্ছে নিয়মানুবর্তিবাদী। মানে ডিওন্টোলজিক্যাল যারা, তারা হচ্ছে কর্মটাকে সবসময় দেখবে, সরি নীতিটাকে ফলো করতে বলবে তারা। দেখো ফলমুখী নৈতিকতা অনুসারে ওখানটা এটাই লেখা আছে, যে ফলমুখী নৈতিকতা অনুসারে কোনো কাজের ফল বা পরিণতি যদি কল্যাণজনক হয়, পরিণতিটা দেখো, এটা মাথায় রাখবে, পরিণতি ফল যদি কল্যাণজনক হয় সেটা হবে ভালো, উচিত, আর কোনো কাজের ফল বা পরিণতি যদি ঠিক না হয় তাহলে সেটা মন্দ এবং সেটা অনুচিত। এটা কারা বলছে? ফলমুখীরা। আর নিয়মানুবর্তীরা কি বলবে তাহলে? তারা বলবে যে কাজ সুনীতিকে অনুসরণ করে তা ন্যায় কাজ, তা করা উচিত। বলছে যদি নীতিটা অনুসরণ করে আমি কাজ করি, ঠিক আছে, আমাদের এখন কাজ প্রতিদিন ক্লাসে জয়েন হওয়া, ক্লাসে যেই মতো হোমওয়ার্ক দেবো সেইভাবে কাজ করা, সেইভাবে পড়াশোনা করা, যা যা বলবো তাই তাই করা, এবং তাহলে যদি ন্যায় নিয়মটা মেনে যদি আমরা কাজ করি তাহলে সেটা কি হবে? উচিত, সেটাই উচিত এবং সেটাই ন্যায়। আর যে কাজ সুনীতিকে মানে কোনো নীতি অনুসরণ করে না সেটা হচ্ছে অন্যায় কাজ, যা করা উচিত নয়, ঠিক আছে, আমাদের নীতি অনুসরণ করে চলতে হবে। এরপরে দেখো ফলমুখী নৈতিকতা কি, আমি আমি একটু আলাদা করে এক্সট্রা বলছি আমার মত, যেটা নীতিটাকে অনুসরণ করে যদি চলা যায়, আমরা যদি একটা নিয়ম, প্রত্যেকটা মানুষের না একটা পার্সোনাল একটা নিয়ম রাখা দরকার, যে আমি এই রুলে চলবো, ঠিক আছে, এইভাবে আমি চলবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই করব, যদি রুল মেনে চলা হয় না জীবনটা কিন্তু সুন্দর হয়।
এলোমেলো ভাবে সবসময় কি হবে ফলটার কথা চিন্তা করে যদি চিন্তাই করতে থাকলাম তাহলে আর কি হবে। আমি ব্যক্তিগতভাবে মানি রুল ইউটিলিটারিয়ান, রুলটা কথা, রুল মেনে চললে ফল অটোমেটিক ভালো হয়ে যাবে। তো এরা হচ্ছে রুল ইউটিলিটারিজম। এবারে ফলমুখী নৈতিকতা কোনটা, সেটা হচ্ছে ওরা কি বলছে, ভালো মন্দ বোধকে ন্যায় অন্যায় বোধ অপেক্ষা অধিক গুরুত্ব দেয়। মানে ফলমুখী মানে এটা মনে রাখবে যেমন কর্ম তেমন ফল, মানে হচ্ছে তারা ভালো মন্দ বোধটাকে, এটা ভালো বা এটা মন্দ এইগুলোকে বেশি গুরুত্ব দেয়। ন্যায় অন্যায় মানে এটা ন্যায় এবং এটা অন্যায়, ন্যায় অন্যায় মানে কিন্তু নৈতিকতা চলে আসছে, নৈতিকতা মানে কিন্তু সেখানে কিছু রুল থাকে। তো বলছে এই ন্যায় অন্যায় অপেক্ষা বেশি গুরুত্ব কোনটাকে দিচ্ছে, ভালো মন্দ ওয়ার্ডটাকে। আর যারা নিয়মানুবর্তী তারা বলবে এটা করা উচিত নয়, মানে এটা করা উচিত, এটা করা উচিত নয়। এই উচিত উচিত নয় যখন কথাটা আসে তখনই ন্যায় অন্যায় বিষয়টা আসবে না। তাহলে যারা নিয়ম মানে তারা ন্যায় অন্যায়। আর একটা ভাবে মনে রাখতে পারবে, নিয়ম দন্তন্য, ন্যায় অন্যায় দন্তন্য। এরপরে হচ্ছে নৈতিক সুখবাদ, মানে এথিক্যাল হেডোনিজম। তারা কি বলছে, ফলমুখী নৈতিকতার কথাই বলছে। তাহলে তারা যারা নৈতিক সুখবাদী তারা বলছে ফলমুখী নৈতিকতার কথাই বলা হয়। বেনথাম ও মিলের উপযোগবাদ মূলত ফলমুখী নৈতিকবাদ। মানে বেনথাম এবং মিল ওরা দুজনেই তো অবশ্যই, আরেকজন কে ছিল, বেনথাম মিল, নামটা এই মুহূর্তে মনে আসছে না, পরে হয়তো কোথাও লেখা থাকবে। বেনথাম মিল কি বলছে, এরা হচ্ছে হ্যাঁ কিছু বলছো গো, বলো। তোমরা শুনতে না পেলে কিন্তু মানে বলবে বা মেসেজ করবে, আমি মাঝে মাঝে না নেটওয়ার্কের জন্য বেরিয়ে যাই, বুঝতে পারিনি। দিদি মিতালি চ্যাটার্জিকে মিতালি চ্যাটার্জি কি হয়েছে? না, এর আগের দিন আমার নোটস চাচ্ছিল, নোটস না মানে পড়ানো হয়েছে ওটা চাচ্ছিল, আমি বুঝতে পারিনি কে। এখানে তোমাকে পার্সোনালি যদি কেউ কিছু বলে তুমি বলবে দিদির সাথে কথা বলো, ঠিক আছে। তুমি ব্যক্তিগতভাবে কিছু করতে চাও না। দেখো, নৈতিক সুখবাদ দিকে এথিক্যাল হেডোনিজম হচ্ছে ফলমুখী নৈতিকতার কথা বলে। এরা হচ্ছে বেনথাম ও মিল হচ্ছে উপযোগবাদ, মূলত ফলমুখী নৈতিকতাবাদ। আমি একটা প্রথমে বলে দিচ্ছি, দেখো আমি স্বইচ্ছাই তোমাদেরকে পড়াতে চাইছি, স্বইচ্ছায় সব দেবো, এদিক ওদিক যাওয়ার কোনো কিছু দরকার নাই। যেখানে যেমন হচ্ছে পরপর করে যাও কাজ, তাহলেই হবে। আচ্ছা, বেনথাম ও মিলের উপযোগবাদ মূলত ফলমুখী নৈতিকতাবাদ। আর উপযোগবাদে একথায় কি বলছে, যে যথোচিত এবং অনুচিত, অকল্যাণ, বাধ্যবাধকতা প্রভৃতির একমাত্র নির্ধারক কোনটা, উপযোগ নীতি। যে উপযোগ নীতি অনুসারে আমাদের সকলের মানে সকল কাজের লক্ষ্য হচ্ছে কি, অকল্যাণকে পরিহার করা, মানে যেটা খারাপ সেটাকে পরিহার করে সর্বজনের কল্যাণ সাধন করা। এটাই তো মানে এদের ইউটিলিটেরিয়ানিজমের মূল বক্তব্য। তাহলে উপযোগবাদী মাত্রই যে সুখী হবেন এমন নয়। বেনথাম মিল প্রমুখ উপযোগবাদী সুখবাদী। আর ফলমুখী নৈতিকতার সমর্থক যারা, তারা কি বলবে, কল্যাণকে, যারা ফলটাকে গুরুত্ব দিচ্ছে তারা বলছে কল্যাণকে সুখের সঙ্গে এবং সুখকে তৃপ্তি বোধের সঙ্গে অভিন্ন মনে করছে। মানে যেটা কল্যাণ, বুঝে কল্যাণ হচ্ছে মানে সুখ আছে মানে সেটা কল্যাণ হচ্ছে, এবং সুখ আছে মানে আমাদের তৃপ্তি হবে, এগুলোকে এক জিনিস বলছে। উপযোগবাদী আবার সুখবাদ সমর্থন করে না। বলছে কিছু উপযোগবাদী রয়েছে যারা কিন্তু সুখবাদটা সমর্থন করে না, এরকম রয়েছে। বলছে উপযোগবাদ যেমন ফলমুখী নৈতিকতাকে আশ্রয় করা হতে পারে, তেমনি আবার নিয়মানুবর্তী নৈতিকতাকে আশ্রয় করা হতে পারে। তারা ফলমুখী নৈতিকতা কোনটা, যারা ফলটাকে দেখে, ফল সেই কাজের ফলটা যদি সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ সাধন করে তাহলে সেটা সঠিক, সেটা কারা বলবে, ফলমুখী। ফলমুখী নৈতিকতাবাদের ইংলিশটা বলো তো আমাকে, ফটাস করে কেউ একজন। ফলমুখী নৈতিকতাবাদের ইংলিশটা বলো বলো। টেলিওলজিক্যাল, ঠিক আছে। লেজে সবসময় একটা ফলের আশা করে তারা। আর আরেকটা রয়েছে যারা নিয়মটাকে মেনে চলবে, তারা ডিওন্টোলজিক্যাল। তাহলে অধ্যাপক ফ্র্যাঙ্ক কেনার তার এথিক্স বুক, এটা কিন্তু মনে রাখবে। অধ্যাপক ফ্র্যাঙ্ক কেনার বুকটার নাম কি, এথিক্স। এই যে পুরো লেখাটা না, এটা অধ্যাপক ফ্র্যাঙ্ক কেনার এথিক্স বুকস থেকেই কিন্তু নেওয়া। তাহলে অধ্যাপক ফ্র্যাঙ্ক কেনার তার এথিক্স গ্রন্থে 3 ধরনের উপযোগবাদের কথা বলেছে, যে উপরে যেটা বললাম, অ্যাক্ট, জেনারেল আর রুল ইউটিলিটারিয়ানিজম। এখানে একটাকে হচ্ছে AU করেছি, মানে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম। কর্মোপযোগবাদে বিশেষ করে ফলমুখী নৈতিকতা প্রাধান্য পায়। তাহলে কর্মোপযোগবাদে কি, ফলমুখী নৈতিকতা প্রাধান্য পায়। আর
সাধারণ উপযোগবাদে কি বলছে, ফলমুখী নৈতিকতা মুখ্য বিষয় হলেও মানে এরাও কিন্তু ফলটাই মুখ্য বিষয় রাখে, কিন্তু কোনো কোনো সময় কি বলে নিয়মটাকেও মেনে নেয় আর কি। এরা সাধারণ মানে এদিকে একবার যায় ওইদিকেও একবার যায়, মানে মাঝে আছে, বুঝতে পারছো তো, বা একবার এর দলে একবার এর দলে, মানে অনেকে পার্টি বদল করা নাই দেখবে নেতারা, যখন যেই দলটা ভারী তখন সেই দলের দিকে কিন্তু দুম করে পাল্টি খেয়ে যায়, সেরকম আর কি এই জেনারেল ইউটিলিটারিয়ানিজমটা। আর আরেকজন রয়েছে কোড়া, সে নীতি মেনে চলবে, ঠিক আছে, নীতিটাই হলো মূল। এবারে আচ্ছা একটা কথা বলো তো, কান্টের যে কান্ট তো ডিওন্টোলজিস্ট, এটা বলেই দিলাম। আচ্ছা কান্ট এখানে তিনটে ইউটিলিটারিয়ানিজমের মধ্যে কোনটার সাথে যাবে বলো তো কান্টের? রুল ইউটিলিটারিয়ানিজম। কান্ট অবশ্যই বলে রুলটা মেনে চলো, ঠিক আছে, নিয়ম মেনে চলো। ইভেন এরকম করে বলে, ধরো তোমার রুলটা তুমিই তৈরি করো, ঠিক আছে, তোমাদের মধ্যে আমি দেবো, ঠিক আছে, এখানে যারা যারা রয়েছে তাদের আমি নাম দেখছি, ঠিক আছে, সুলেখা, ও বাবা আমার মায়ের নাম গো, ঠিক আছে, তো সুলেখা, এই যে সুলেখা আছে না, সুলেখা বললাম যে তুমি নিয়ম তৈরি করো এখানের মধ্যে, ক্লাসের কিছু রুল, ঠিক আছে, তো ও রুলটা তৈরি করলো। এবারে রুলটা তৈরি করলে এরকম যেন না হয় সুলেখা লোকের জন্য রুলটা তৈরি করলো, ওর জন্য রুলটা খাটবে না। কান্ট এটা বলে রুল তোমরাই বানাও, মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু সেটা তুমি যেটা বানাবে শুধু তোমার একার জন্য নয়, বা সেটা ওদের জন্য শুধু নয়, সেটা ওরাও করবে, সেটা তুমিও করবে, তোমাকে সেই রুলটা তোমাকেও ফলো করতে হবে, এরকম রুল বানাও। এটা হচ্ছে কান্ট বলে ডিওন্টোলজিতে। এই কথাটা মনে রাখলে অনেকগুলো কোশ্চেনের উত্তর হয়ে যাবে নেটেতে। তাকে এবারে বিস্তারিত ভাবে একটু করে বলে দেবো। তিনটে উপযোগবাদ। কর্ম উপযোগবাদটা কি? একটা ইউটিলিটারিয়ানিজম, এটা বলছে কর্ম উপযোগবাদ অনুসারে কোনো বিশেষ কাজ যে ঠিক বা উচিত কাজ তা সরাসরি তার উপযোগিতা অনুসারে নির্ধারণ করতে হবে। এবং এক কথায় আমি বলছি, দেখো এখানে পড়াটা পড়তে পারো, আমি নিজের মতো করে নিজের ভাষায় বলছি। কর্ম উপযোগবাদের মতে বলছে কোনো একটা বিশেষ কাজ, মানে কোনো একটা বিশেষ কাজটাকেই মূল্যায়ন করা হয়, সেখানে সেই পরিস্থিতিটাতে মূল্যায়ন করা হয়ে থাকে, এবং সেই পরিস্থিতিটাতে কতজনের সুখ হচ্ছে সেই সুখটাকে দেখা হয়, সেটা হচ্ছে কর্ম। তাহলে কর্মোপযোগবাদীদের মতে কোনো বিশেষ কাজ কোনো বিশেষ পরিস্থিতিতে জগতে অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারলে সেই কাজটি হবে সঠিক কাজ এবং সেটাই উচিত কাজ। আর ওই পরিস্থিতিতে কাজটা যদি অকল্যাণের চেয়ে বেশি কল্যাণ সাধন করতে না পারে তাহলে সেটা অনুচিত কাজ, উল্টোটা অবশ্যই। কর্মোপযোগবাদীদের মতে কোনো বিশেষ কাজ বহুজনের উপযোগী বা উপকারী হলে নৈতিক বিচারে তা সৎ কাজ এবং সেটাই উচিত কাজ। এক কথায় মনে রাখবে, এগুলো হচ্ছে বিভিন্নভাবে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, ফিলোসফিতে একটু ঘুরিয়ে বাঁকিয়ে বলতে পছন্দ করে, তো অতএব এখানে ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, দুবার একবার করে পড়ে নেবে, মূল বিষয়টা মূল কনসেপ্টটা মাথায় রেখে দিবে 2-5 লাইনে নিজের মতো করে, ব্যাস। তবে হ্যাঁ, একবার অন্তত এই ওয়ার্ডগুলোর সাথে নিজেকে মানে অ্যাডজাস্ট করে নেবে। দেখবে কোনো একটা বই তুমি পড়ছো, অনেক সহজ বই একটা অনেক কঠিন বই, কঠিন বইটা তুমি আগে একবার পড়েছো, দ্বিতীয়বার পড়েছো, আর সহজ বইটা তুমি প্রথমবার পড়ছো, দেখবে সে কঠিন বইটাই কিন্তু তোমার কাছে সহজ লাগছে। সেরকম এখানে পড়াটা তুমি 2-1বার পড়ে নিজেকে একদম সহজ করে নেবে, তারপরে 2-1 কথা নিজের মতো মনে রাখলেই হবে। তাহলে কর্ম উপযোগবাদী কেবল কোনো বিশেষ কর্মেরই উপযোগিতা নির্ধারণ করেন, কর্মনীতি বা কর্ম নিয়মের নয়। তাদের হচ্ছে কি, কোনো নিয়মকে ফলো করবে না, কোনো নীতিকে ফলো করবে না, এটা বিশেষ কোনো একটা কর্ম, ওই মুহূর্তে ওই কর্মটাকে গুরুত্ব দিবে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের না আমার এমফিল ভাইভাতে একজনকে একটা দাদাকে প্রশ্নটাই করা হয়েছিল, যদিও তোমাদেরকে সেই প্রশ্নটাই করছি। দেখো, একটা চোর দুপুরবেলার দিকে একটা গৃহস্থ, একটা লোক ছুটে হাম্মামি করে একদম একটা গৃহস্থ বাড়িতে ঢুকে গেছে। সে কি করেছে, অন্য একটা মানুষকে খুন করে এসছে, ঠিক আছে, প্রচুর একটা খারাপ কাজ করে এসছে। ওর পিছনে ধায়া করে পুলিশ টুলিশ আরো মানুষ সব আসছে। তো এসে ধরো এখানে দাঁড়াও, কারো একটা নাম বলি, কার বাড়িতে গেছে বলবো, আচ্ছা সুপ্রিয়া পরামানিকের বাড়িতে গেছে, ঠিক আছে, যে ওকে হাত জোড় করে বলছে, দেখো দিদি, আমি যে তোমার বাড়িতে এসেছি, ধরিয়ে দিও না, কারণ ধরিয়ে দিলে আমাকে এই মুহূর্তে খুন করে দিবে। সুপ্রিয়া কিন্তু কিছু জানে না কি করেছে মানুষটা না করেছে, কিন্তু এই কর্মোপযোগবাদীদের মতে সেই মুহূর্তে মানে কি নিয়ম অনুযায়ী কিন্তু ও যদি মানুষ খুন করে এসেছে ওকে ধরিয়ে দেওয়া উচিত, কিন্তু কর্ম উপযোগবাদীদের মতে সেই মুহূর্তে মানুষটাকে তার বাঁচানো উচিত। আমি তো বলেই দিলাম আনসারটা। অ্যাকচুয়ালি কর্ম উপযোগবাদীদের মতে তাহলে কি করবে, যারা কর্ম উপযোগবাদী তারা বলবে সেই মুহূর্তে মানুষটাকে পুলিশকে বা অন্য লোককে ধরিয়ে না দেওয়া, তার প্রাণটা রক্ষা করা, তাহলেই তার কল্যাণ হবে।
এই জিনিসটা দেখা হয়। তাহলে অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করেই মানুষ নিয়ম রচনা করেছে। এখানে কি হলো, কর্মোপযোগবাদে কর্ম নীতি প্রাধান্য পায় না, কর্মটাই প্রাধান্য পায়। হ্যাঁ, একটাই কথা, অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে মানুষ নিয়ম রচনা করেছে। আচ্ছা, যে সত্য ভাষণ সম্ভবত সব ক্ষেত্রে সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ সাধন করে, এটা আমরা কথা বলি। কিন্তু কর্মোপযোগবাদীদের মতে কি, যদি লোকটা সত্য, ওই মেয়ের, ওই কাকে বললাম যেন, কার বাড়িতে গেছিল ভুলে গেলাম নামটা, সুপ্রিয়ার বাড়িতে গেছে, তাহলে সুপ্রিয়া যদি বলে দেয় যে ও আমার বাড়িতে আছে, সত্য কথা, তাহলে সত্য কথা বললে কি হবে, মানুষের প্রাণটা চলে যাবে, তাকে নিয়ে যে ফাঁসি দিয়ে দিবে, তাহলে সেই মুহূর্তে কিন্তু ওর উপকার হচ্ছে না, কল্যাণ হবে না, তার জন্য তাকে ধরিয়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে কর্মোপযোগবাদীরা বলবে। আর কর্মোপযোগবাদীরা ক্ষেত্র বিশেষে কর্মনীতি লঙ্ঘন করাকেও অনৈতিক বলে না। আচ্ছা, ক্ষেত্র বিশেষে যে কর্মনীতিটাকে লঙ্ঘন করছে, হয়তো জানতেও পারছে যে খুন করে এসেছে, তারপরেও ধরিয়ে না দিতে পারে, এটাও ঠিক কাজ বলছে। আর এই পরিস্থিতিতে মানে ওই যে কাজ, ওই যে সিচুয়েশনটা ঘটলো, সত্য কথা না বললেই সর্বাধিক লোকের সুবিধা হচ্ছে, ঠিক আছে, সেই মানুষটা বাঁচছে, তার পরিবারটা বাঁচবে। তাহলে সত্য ভাষণের নিয়ম অনুসরণ করে কর্মকে, মানে সত্য ভাষণটাকে, কর্ম বলতে কি, সত্য ভাষণটাকে উচিত কর্ম এখানে বলা হচ্ছে না, তাহলে তাহলে সত্য না বলাকেই এখানে যথোচিত কাজ বলা হচ্ছে। তাই বলছি এবারে এই এই যে দেখো, এইভাবে যদি চলতে থাকে, আর একটা কাজ দেখো, যারা হচ্ছে সিনেমাতে দেখায়, দেখবে যে বড় লোকের সম্পত্তি চুরি করে এনে নায়ক কি করে গরিবদের মধ্যে দান করে, এরকম টাইপের অনেক কিছু দেখায়। তাহলে এটা কর্মোপযোগবাদীরা বলবে ঠিক আছে, কিন্তু যারা একে সমর্থন জানাচ্ছে না, তারা বলবে এরকম করে যদি চলতেই থাকে, তাহলে তো সমাজের নীতি অনীতি বলে, মানে কোনো কিছু উচিত অনুচিত বলে তো কোনো কিছু থাকবে না, তাহলে তো যে কেউ ওরকম করতে পারে। আমি কষ্ট করে সম্পদ আমি করেছি, বড় লোক হয়েছি, ঠিক আছে, এখন আমি 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে এসে আমি ঘরে এসে আমি 8 ঘন্টা টিউশন পড়াচ্ছি, আরো এদিক ওদিক কাজ করছি, সেখানে আমি টাকা, বড় লোক হচ্ছে, আমার টাকা হচ্ছে, সেখানে অন্য কেউ যদি এসে বলে যে এর বাড়িতে টাকা আছে, চল একে লুটে নিয়ে যে আমি দিয়ে দেবো, তাহলে সমাজে নৈতিকতা থাকবে না তো। তাহলে এটা মানছে না, অনেকে মানবে না এই বিষয়টাকে দেখিয়ে। তো কারা মানছে আগে দেখে নাও, কে কোনটা উপযোগবাদ মেনেছে, শুধু নামগুলো কিন্তু মনে রাখবে, উদাহরণ হিসেবে আসতে পারে। জেরেমি বেনথাম, জি মুর, সম্ভবত মিল এই প্রকার অভিমত পোষণ করেছেন, মানে এটা মানে মেনেছে জেরেমি বেনথাম, মিল আর মুর, ওরা কি হলো, কর্মোপযোগবাদকে মেনেছে। আর স্মার্ট, আর এটা হচ্ছে তোমার ব্লেন্ডার আর ফ্লেচার, এই প্রকার কর্মোপযোগবাদকে সমর্থন জানিয়েছে। তার মানে কি হলো, কর্মোপযোগবাদটা কারা কারা সমর্থন দিচ্ছে, বেনথাম, মুর, মিল, স্মার্ট, ব্লেন্ডার, ফ্লেচার, এরা কি করেছে, কর্মোপযোগবাদটাকে মানলো, স্বীকার করলো। আচ্ছা, ফ্লেচার আর একটা কথা বলেছে, এটা মনে রাখবে, সিচুয়েশন এথিক্স কে বলেছে, এটা মনে রাখবে। সিচুয়েশন এথিক্স কেন, যে সিচুয়েশনটার উপর ভিত্তি করে আমাদেরকে এথিক্সটা মানতে হচ্ছে, তার জন্য এটাকে সিচুয়েশন এথিক্স নাম দিয়েছে। এটা কে দিয়েছে, ফ্লেচার দিয়েছে। কোন উপযোগবাদটাকে দিয়েছে, কর্ম উপযোগবাদটাকে। এতগুলো কোশ্চেন কিন্তু মনে রাখবে। এবারে বিশুদ্ধ কর্মোপযোগবাদী মানে যে পিওর অ্যাক্ট ইউটিলিটেরিয়ান, সার কথা। তাহলে কি হচ্ছে, যারা পিওর তারা বলছে কর্মনীতির উপর নির্ভর করে নয়, কোন কাজ মানে কোন বিশেষ পরিস্থিতিতে কোন কাজটা হচ্ছে তার উপর নির্ভর করে আমরা নৈতিকতা বিচার করব। এটা কারা বলবে, পিওর বা অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম, যারা একেবারে গোড়া ইউটিলিটেরিয়ান মানে গোড়া কর্মবাদী যারা, তারা কিন্তু সব জায়গাতে একটু মার্জিত রূপ তো পরে বেরোয়, মার্জিত রূপরা কি বলবে পরে দেখছি। তাহলে এখানে দেখো, বাটলার, রস বিশুদ্ধ কর্মোপযোগবাদীদের কিন্তু বিরুদ্ধে সমালোচনা করেছে। তাহলে একটা কথা মনে রাখো, বেনথাম, মুর, মিল, স্মার্ট, ব্লেন্ডার, ফ্লেচার, এরা করলো কি, কর্মোপযোগবাদকে মানলো। আর বাটলার আর রস এরা কি করলো, কর্মোপযোগবাদ মানে অ্যাকচুয়ালি যেটা পিওর অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম মানে গোড়া কর্ম উপযোগবাদ যেটা, সেটা কিন্তু সমালোচনা করছে, মানে মানছে না। আর কর্তব্যবাদী মানে কর্তব্যবাদী তো ডিওন্টোলজিস্ট। তাহলে দেখো, একসঙ্গে এখানে দুটো কোশ্চেন থাকবে। এক হচ্ছে কর্তব্যবাদী কারা কারা, উদাহরণ আসতে পারে, সেটা হচ্ছে ইউইং আর ব্রান্ট, এরা হচ্ছে কর্তব্যবাদী। তাহলে কর্তব্যবাদী ইউইং এবং ব্রান্ট বিশুদ্ধ কর্ম উপযোগবাদীদের বিরুদ্ধে একই অভিমত আপত্তি করেছেন। তাহলে এদের মতোই বাটলার, রস, ইউইং এবং ব্রান্ট এরা কিন্তু পিওর যে অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম সেটা কিন্তু সমালোচনা করছে এবং সেটা মানছে না। বুঝে যদি সেটা আমরা মানি,
এই যে বললাম, দুস্থ পরিবারের অনেক মানুষকে যদি ভরণ পোষণের দায়িত্ব নেয়, বড় লোকের সম্পত্তি চুরি করে, তাহলে তো এটা তো উচিত কাজ কোনো কিছু থাকবে না, সমাজের তো ন্যায় নীতি থাকবে না, এটা সমাজে প্রচুর একটা সমস্যা দেখা দিতে পারে। এই বলে কিন্তু তোমার ডিওন্টোলজিস্ট ইউইং ব্রান্ট আর রস বাটলার এরা কিন্তু অস্বীকার করলো কোনটাকে, অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমকে, পিওর অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমকে। দেখো ইউইং একটা কথা বলছে, এটা খুব সুন্দর কথা, যে কর্মোপযোগবাদ সঠিকভাবে যদি মানি তাহলে এমন অনেক অসত্য ভাষণ, অন্যায় কাজ সমর্থিত হয়। ঠিক আছে, অনেক সময় আমরা বলি না কথা দিয়ে কথা রাখা উচিত। ঠিক আছে, তুমি কথা দিয়েছিলে আমাকে বিয়া করবা, সেই বাংলাদেশের একটা ভিডিও। ঠিক আছে, তো যদি সেটা না করে তাহলে তো সেটা অনুচিত কাজ হবে না। তাহলে এইটাই বলছে, ইউইং বলছে কর্মোপযোগবাদ সঠিকভাবে মানলে এমন অনেক অসত্য ভাষণ বা অন্যায় কাজ রয়েছে যেগুলোকে আমাকে করতে হবে, আর সেগুলো যদি আমরা করি কিন্তু সমাজের অনেক মানুষ রয়েছে, সৎ ব্যক্তি রয়েছে, তারা কিন্তু সেটা সহ্যও করবে না, মানবেও না, এবং সমাজের নীতি অনীতি থাকবে না। তার জন্য সব ক্ষেত্রে কিন্তু পিওর অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমটাকে মানা যায় না। আর এই কর্মনীতিটাকে মানে সুনীতি বলে বহুজনের কল্যাণ যদি কোনো ক্ষেত্রে সম্ভব নাও হয়, আমরা নিয়মটিকে মেনে চলি। এখানে বলতে চাইছে এরা নিয়ম কর্মনীতি উপযোগবাদের কিছু একটা কথা চলেছে, এটা নিজেরা পড়ে নেবে, এখানে বিশেষ কিছু নেই, যে কথাটা বললাম ওইটাই উদাহরণ করে বলা রয়েছে। এরপরে হচ্ছে অসুবিধার, বলছে এই যে বিভিন্ন অসুবিধা হচ্ছে না, যদি ওরকম করে চলে অনেক সময় অন্যায় কাজটাকে মানতে হবে, যেটা অসত্য কথা সেটাকেও মেনে নিতে হবে। ওই যে একটা ধরো খুন করে এসেছে, তাকে আমি ধরিয়ে দিলাম না, কিন্তু ওটাও তো অ্যাকচুয়ালি কিন্তু মানে বাঁচালাম মানুষের প্রাণ, কিন্তু সে তো একটা মানুষকে মেরে এসেছে, তাকে বাঁচানো মানে তো সে ভবিষ্যতে আরো মানুষকে মারতে পারে, সেখানে তো একটা অন্যায় হয়েই যাচ্ছে। সেই জন্য বলছি এইসব অসুবিধার জন্য অনেকে বিশুদ্ধ অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম মানে হচ্ছে তোমার পিওর অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমটাকে পরিত্যাগ করে সংশোধিত উপযোগবাদ মানে মডিফাইড অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজমকে গ্রহণ করে। আর মডিফাইডরা কি বলবে, ক্ষেত্র বিশেষে তারা বলছে ঠিক আছে ভালো উপকারটা দেখবো বা তাদের কাজের ফলটা দেখবো, পরিস্থিতি বেছে কর্মটাকেও বিচার করব, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদেরকে কর্মনীতিটাও ফলো করতে হবে, এটা মানে আর কি, তারা একটু নরম প্রকৃতির আর কি। যেমন আমরা জৈন দর্শনে দুটো ভাগ ছিল না, একটা চরমপন্থী নরমপন্থী, বৌদ্ধ দর্শনে সব জায়গাতে সেরকম আর কি, এটা ওইভাবেও ভাবো যে যারা পিওর তারা হচ্ছে গোঁড়া টাইপের, আর যারা মডিফাইড তারা কিন্তু মানে সবটাকে মেনে নেয়। দেখবে আগেকার মানুষ রয়েছে অনেকে গোঁড়া ধার্মিক, তার ধর্মটাই মানে, বিজ্ঞান বলে কোনো কিছু নয়, ওসব কোনো কিছু নয়, অপারেশন করার দরকার নাই, ঠিক আছে, ঠাকুর থানে মৌলানার কাছে নিয়ে যাও, ফুঁদে দিলে ভালো হয়ে যাবে। এখনকার মানুষ তো মডিফাইড, মানে ঠিক আছে মৌলানা তোমাকে মারলাম, তোমাকে সালামা করলাম, তোমার মন্ত্র আমি নিলাম, আমি কিন্তু এখন হাসপাতালে যাচ্ছি, এখন আমরা মডিফাইড সেরকম টাইপের। এই মডিফাইড অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম তারা হচ্ছে সংশোধিত রূপটাকে নিয়েছে। আর জেনারেল উপযোগবাদ কোনটা সেটা তো বললাম, একবার এই পন্থে একবার ওই পন্থে, দুই দলের এরা হচ্ছে মাদল, গোল আলু, এরা যখন যেদিকে যাবে সেই দিকে পৌঁছাবে, দুটোকেই মানছে একটু একটু করে। আর জেনারেল ইউটিলিটেরিয়ানিজমের একজন নাম হলো এমজি সিঙ্গার, মনে রাখবে সমর্থক। এরপরে এসো নীতি উপযোগবাদ। আচ্ছা পিছনে যতটা পড়ানো হলো এতে কার কোনো কোশ্চেন কিছু আছে, ডাউট? তাহলে আমি নেক্সট অপশনে যেতে পারি। সাধারণ উপযোগবাদটা তো কিছুই দেখাও গেল না, শোনাও গেল না। সবার এটা হলো? হ্যাঁ ম্যাম। আরে নেটটা খতম হয়ে গেছিল, আমি ফের রিচার্জ কর্মোপযোগবাদটা যেখানে শেষ হলো তারপর থেকে আর কিছু শোনা যায়নি। এটা তো আগে থেকে বলতে হতো, বলা দরকার, শুনতে না পেলে কিন্তু নক করতে হবে। একজন বললো তো, আপনি বোধহয় শোনেননি। আমার কাছে আওয়াজই আসেনি। ঠিক আছে কর্মোপযোগ, আচ্ছা কর্মোপযোগবাদটাই তো হলো না, ঠিক আছে। জেনারেল সাধারণ উপযোগটা বিশেষ কিছু বলিনি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। সাধারণ উপযোগবাদটা কি জেনারেল ইউটিলিটেরিয়ানিজম, এদেরকে কি বলেছিলাম, এরা হচ্ছে ক্ষেত্র বিশেষে মানে একটার দিকেও যাবে, ক্ষেত্র বিশেষে এরা রুলের দিকেও যাবে। জেনারেল মানে এরা সব দলের মানুষ আর কি, ওই যে বললাম না রাজনীতি লোকের পাল্টি খাওয়ার মতো, যখন যেই দলটা ভারী তখন সেই দলের দিকে যায় আর কি। মানে হচ্ছে কোনো কাজ যদি কোনো পরিস্থিতিতে একজনের কাছে উচিত কাজ হয় তাহলে অন্যজনের কাছে কাজটা ওই পরিস্থিতিতে উচিত কাজ হবে। কাজেই এখানে প্রশ্নটা এমন হবে যে একটা পরিবেশে একজনের কাজের পরিণাম কি হবে, একটা পরিবেশ তাহলে একটা ব্যক্তি তার কাজের পরিণাম কি হবে, এটা আমরা সাধারণত অন্য বিষয়ে করতাম, কিন্তু এখানে
বলছে এখানে প্রশ্নটা হবে এভাবে, সবাই যদি ওই পরিবেশে কাজটা করে তাহলে পরিণাম কি হবে, মানে জেনারেল মানে কি সবার কথা বলছে, বলছে সবাই যদি ওই পরিবেশে কাজটা করে তাহলে কি পরিণাম হবে, মানে এইভাবে প্রশ্নটা করে কারা, জেনারেল ইউটিলিটেরিয়ানিজম। আর এটা কে স্বীকার করেছে, সেটা হচ্ছে এম.জি. সিঙ্গার। আর জেনারেল ইউটিলিটেরিয়ানিজম সম্পর্কে প্রথমেই বলেছিলাম, দেখো এখানে শুরুতেই বলেছিলাম, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না, নেট কি গড়বড় করতে শুরু করলো, না দুবারা করছি পেলে। দেখো তো এখন দেখা যাচ্ছে, হ্যাঁ ম্যাম। দেখো জেনারেল উপযোগবাদটা কি, যে ফলমুখী নৈতিকতা মুখ্য বিষয় হলো, মানে এরা ফলটাকে গুরুত্ব দেয় আর কি, কর্মের ফলটা কেমন হবে, ফলটা ভালো হলে ভালো, খারাপ হলে ভালো খারাপ কাজটা, মানে এই যে ফলমুখী নৈতিকতাকে মুখ্য বিষয় মানলেও নিয়মানুবর্তিত নৈতিকতা মানে রুল ইউটিলিটারিয়ানিজম কিন্তু ক্ষেত্র বিশেষে মানে হচ্ছে ফলটাকে বেশি গুরুত্ব দেয় কিন্তু রুলটাকেও মানে, এটা হচ্ছে যেটা হচ্ছে রুলটা বলতে কি নীতি উপযোগবাদটাকেও কিন্তু ক্ষেত্র বিশেষে মেনে নেয়, এরা হচ্ছে তোমার সাধারণ উপযোগবাদ। এই সাধারণ উপযোগবাদ থেকে সাধারণত সেরকম প্রশ্ন আসে না, এটা নর্মাল একটা বিষয়। এরপরে চলে আসে নীতি আর রুলটা, মনে রাখবে নীতি আর রুলটার উপরেই প্রশ্ন আসে। এবারে রুল ইউটিলিটারিয়ানিজম কি, আর নীতি রুল একই তো, রুল আর অ্যাক্ট, হ্যাঁ এই দুটোর উপরই কোশ্চেনটা আসে। তাহলে কর্মের নৈতিক বিচার কর্মনীতি অনুসারে নির্ধারিত হবে, এটা হচ্ছে কাদের মত, এটা হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজম বা নীতি উপযোগবাদের হচ্ছে সার কথা। যে কারা কারা মানছে কোন ইউটিলিটারিয়ানিজমটা, মানে কোন উপযোগবাদটা কারা মানছে, কে অস্বীকার করছে, কে ক্রিটিক করছে, এটা কিন্তু মনে রাখবে নামগুলো। বিশপ বার্কলে থেকে এটা হচ্ছে তোমার ব্রান্ট, এটা ভাবা ঠিক আছে, ব্রান্ট পর্যন্ত বোঝা অনেক চিন্তাবিদ এই মতটাকে সমর্থন জানিয়েছে, মানে কোনটাকে রুল। তাহলে অ্যাকচুয়ালি এটা মনে রাখবে যে বার্কলে এবং ব্রান্ট কি হয়েছে, রুল ইউটিলিটারিয়ানিজমকে সমর্থন করেছে, মেনেছে। মিল তার উপযোগবাদের নানা স্থানে মিলও কিন্তু এই নীতিটাকে কখনো কখনো সেও সমর্থন করেছে। এবারে উপযোগবাদে কর্মফলের দ্বারা কর্মের নৈতিক বিচার করে, মানে এটা কর্ম উপযোগবাদ হবে, ঠিক আছে। কর্ম উপযোগবাদে কর্মটা উঠে গেছে, কর্ম উপযোগবাদে কর্মফলের দ্বারা কর্মের নৈতিক বিচার করা হয়, মানে কর্মের ফলটা কেমন হলো সেটা দেখে, ভালো হলে কাজটা ভালো, খারাপ হলে খারাপ, এটা কর্ম উপযোগবাদ দেখে, একটু আগে বললাম। আর নীতি উপযোগবাদ মানে এটা শর্টে এখানে লেখা আছে, মানে নীতি ভাববে, এটা নীতি উপযোগবাদ কর্মনীতির দ্বারা কর্মের নৈতিক বিচার করছে। বলছে যদি তুমি তোমার লাস্টে তোমার পাস হলো কি পাস হলো না সেটা ব্যাপার নয়, তুমি ক্লাসে কতটা প্রেজেন্ট থাকছো, তুমি কতটা নিয়ম মেনে পড়াশোনা করছো, কোন রুলে তুমি চলছো, এটা আমাদের কথা বলছি। যখন সমাজে চলতে গেলেও সমাজের ওই ব্যক্তিটা কোনো রুল মেনে চলেছে কি চলেনি, এই যে রুলটাকে বা কর্মনীতিটাকে যে ফলো করে তারা হচ্ছে নীতি উপযোগবাদী। আর কর্ম উপযোগবাদে বলছে যদি কোনো কাজ বিশেষ পরিস্থিতিতে, একটু আগেই বললাম বিশেষ পরিস্থিতিতে মানে বহুজনের ভালো হয় তাহলে সেটা সৎ কাজ এবং উচিত কাজ। আর যারা নীতি তারা কি বলবে, নীতি উপযোগবাদী, তারা বলছে বিশেষ পরিস্থিতিতে যদি কোনো কাজ এমন কর্মনীতি অনুসারে হয়, মানে বিশেষ পরিস্থিতিতে কিন্তু যদি সে নীতিটাকে অনুসরণ করে তাহলে সেটা সত্য হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। ওই যেমন সত্য ভাষণের নিয়ম, এটা সর্বজনের জন্য সর্বাধিক হিত সাধন করবে, তাহলে এটা সৎ কাজ। মানে হচ্ছে পরিস্থিতিটা থাকে কিন্তু পরিস্থিতিতে যেন নীতিটাকে অনুসরণ করে, এরা নীতি উপযোগবাদী বলবে। আর একটা জিনিস এখানে মনে রাখবে যে নীতি কর্তব্যবাদ, মানে যারা রুল ডিওন্টোলজি আর রুল ইউটিলিটারিয়ানিজম এদের মধ্যে মিলও আছে অমিলও আছে। তাহলে রুল ডিওন্টোলজি আর রুল ইউটিলিটারিয়ানিজম এদের মধ্যে মিলটা কি, এরা কিন্তু বলছে উভয় মতবাদে নৈতিক জীবনের নিয়মের উপর দুজনেই গুরুত্ব দিচ্ছে, রুল মানে বাপেরা দুজনেই রুলের উপর নিয়মের উপর গুরুত্ব দিচ্ছে। আর উভয় মতবাদে কি বলছে, ব্যতিক্রমহীন ভাবে না হলেও সাধারণভাবে আমাদের কি করতে হবে বা কি কাজ করা উচিত তা নির্ধারণ করতে হবে একটা নিয়মের সাহায্যে, মানে আমরা কি করব কি করব না। দেখো একটা সাধারণভাবে যদি আমরা ভাবি, যদি আমরা একটা রুল থাকে, জীবনে একটা লক্ষ্য থাকে, যদি সবকিছু সেট আপ করা থাকে, রাস্তা রোড ম্যাপ তৈরি করা থাকে, তুমি সেই দিকে যদি সেটা ফলো করে যদি দাও তোমার জন্য সহজ হবে না। ধরো এখন কিন্তু গুগল কি করে দিয়েছে তোমাকে, অনেকে গুগল বলে, আমার গুগল কথাটা শুনে হাসে কিন্তু আমি গুগল বলতে অভ্যস্ত। তো যদি ওই রোড ম্যাপটা ফলো করে যাওয়া হয় তাহলে তার জন্য জার্নিটা সহজ হয়ে যাবে।
এবারে যদি কোনো রোড ম্যাপ না থাকে, একদম অজানা জায়গায় অজানা একটা এলাকায় যদি কেউ যায়, তো ঘুরে ঘুরে পাগল হয়ে যাবে, একই জায়গায় ঘুরবে, তার জন্য কাজটা কঠিন হবে। তো আমি তো অ্যাকচুয়ালি রুলটাকে মানবো। তাহলে হচ্ছে রুল, যারা রুল ইউটিলিটেরিয়ানিজম হোক আর রুল ডিওন্টোলজি হোক, তারা রুলটাকে বেশি করে মানবে এবং নিয়মটাকে সামনে রেখে তারা কাজটা করবে। উদাহরণ, সত্য ভাষণের নিয়ম, বিশেষ পরিস্থিতিতে কোনো কাজের ফল বিচার করে নয়, মানে রুলটাকে মেনে চলবে, এই কথা বলছে। আর নীতি কর্তব্যবাদের সঙ্গে নীতি উপযোগবাদ, এটা হচ্ছে হচ্ছে উপযোগবাদের, এরকম করে ভাববে। নীতি উপযোগবাদের প্রধান পার্থক্য কি? নীতি কর্তব্যবাদে কর্ম নীতিগুলিকে সত্য, মানে অল টাইম নীতিটাই হচ্ছে মূল, এটা দেখা হয়। আর উপযোগবাদে কি হচ্ছে? সম্ভাব্য পরিণাম চিন্তা করা হয়, কি হবে কি হবে, পড়ছি তো চাকরি পাবো কি পাবো না, পড়বো কি পড়বো না, আমি এরকম ভাবছি, ঠিক আছে, মানে চাকরি পাওয়ার পরে কোন ব্র্যান্ডের গাড়িটা নেব, আচ্ছা মার্বেল পাথর বাড়িতে তো বানাবো, কোন স্টাইলটা, কোনটা যে কোন কালারটা যে বসাবো, যদি এরকম ভাবতে থাকি, মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা, মানে কর্মের ফলটা দেখতে থাকি, মানে আগে পড়ি তো বাবা, চাকরি হলে তখন দেখা যাবে ফলটা কি হবে, কি কোন কালারের পাথর বসাবো। তাহলে এখানে হচ্ছে যারা কর্ম উপযোগবাদী, তারা কর্মটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর নীতি উপযোগবাদী রুলটাকে ফলো করবে। একটাই কথা বারবার রয়েছে, পার্থক্য ওইটাই। আর নীতি কর্তব্যবাদে কর্মনীতিগুলি কর্মফল নিরপেক্ষ, মানে হচ্ছে নীতি, যারা কর্তব্যবাদী তারা কি বলছে, যে কর্মনীতিগুলো ফল, মানে ফলের আশা করে না, মানে নীতিটাকে তুমি নীতি মেনে চলো, ফল কি হবে সেটা পরের কথা, ঠিক আছে, সেই কান্টের কথা, কর্মের জন্য কর্ম করো তুমি, ঠিক আছে, ডিউটি ফর ডিউটি সকলে। তো নীতি উপযোগবাদে এটা বলছে, আর কর্ম উপযোগবাদে বলছে দূর, শুধু কর্ম করেই যাবো নাকি, আগে কি ফল হবে দেখবো, ঠিক আছে, আমি তো ভোটের ওখানেতে মিটিং হচ্ছে যাবো, মমতা দি কি 4টা করে ডিম ভাত দেবে না, বিজেপি সরকার বিরিয়ানি দিচ্ছে, যেখানে ভালো দিবে সেখানে যাব, মানে এরকম করে ফলটা আগে যাওয়ার পরে কি হবে সেটা পাবো, সেটা ভাববো, সেটা হচ্ছে কর্ম উপযোগবাদ। দেখো, ফ্র্যাঙ্কের একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মনে রাখতে পারো, অত উদাহরণটা তুলে কোশ্চেন আসতে পারে, যে একটা ফ্র্যাঙ্কেনও কিন্তু কি বলে, কর্মোপযোগবাদের থেকে কিন্তু নীতি উপযোগটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছে। এবং কেন মনে করেছে, যে ওটাই দেখো, এখানে একটা পরিষ্কার উদাহরণ দিয়েছে গাড়ি চালাবার জন্য। ধরো গাড়ি কোনো কোনো জায়গায়, কোনো কোনো এলাকাতে রাস্তার ডান দিক দিকে চালানো হয়, কোনো কোনো জায়গায় বাঁ দিক দিকে চালানো হয়, রুল। অতএব এখানে বলতে চাইছে ফ্র্যাঙ্কেনা, যে আমার সুবিধা যখন যেই দিকে, আমি সেই দিকে চালাতে পারি না, আমাকে দেখতে হবে রুলটা কি আছে ওই দেশের যে রুলটা আছে, যদি বাঁ দিক তো বাঁ দিক, যদি ডান দিক তো ডান দিক, অতএব আমাকে সেই রুলটা ফলো করে চলতে হবে। আমরা যদি রুলটা ফলো করে চলি তাতে বেশি উপকার হবে। আর ফ্র্যাঙ্কেরা তাই নিজেও বলেছে যে উপযোগবাদ, কর্ম উপযোগবাদ অপেক্ষা, মানে অ্যাক্টের থেকেও রুলটা যদি আমরা মেনে চলি সেটা বেশি গ্রহণযোগ্য। আর এই একটা জিনিস দেখো, আর একটা জিনিস, বার্কলে যেটা দোষটা ধরেছে, একদম সত্যি কিন্তু সঠিক, দেখো বিষয়টা ভেবে, যে প্রতিবার কোনো একটা কাজ করার সময় যদি আমাদেরকে চিন্তা করতে হয় যে কাজটা কিভাবে করব, কাজটা করা উচিত হবে কি হবে না, কাজটা করার ফলে আমাদের কি উপকার হবে কি ক্ষতি হবে, মানে ফলটাকে যদি সবসময় এরকম ভাবতেই থাকি, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে কিন্তু আমাকে কিন্তু মানে ডাইভার্ট করতে পারে। কিন্তু আমরা যদি রুলে, আমার নিয়ম, আমার উচিত, আমার রুল আছে, এটা আমার দেশের রুল, এটা আমার বাড়ির সংস্কার, এটা আমার রুল, এরকম রুলে যদি চলা হয় তাহলে এত ভাবনা চিন্তা কিছু করার থাকে না, কাজটা করতে হবে, অথবা আমাকে করতে হবে, করলাম। এটা হচ্ছে তোমার রুল ইউটিলিটারিয়ানিজম। তো বার্কলে এভাবেই বলেছে, যে বার্কলেও কিন্তু রুল ইউটিলিটারিয়ানিজমটাকে বেশি মেনেছে, এবং ফ্র্যাঙ্কেনাকে সে ইয়ে করেছে। আর এই যে নীতি উপযোগবাদ এতগুলো ভাগ রয়েছে, কিন্তু ভাগগুলো ডিটেলসে পড়ার দরকার নাই এখন। যদি পরীক্ষার আগে, যদি আমার এইবারে পরীক্ষা তো হবে না শেষ, সব সিলেবাস শেষ হওয়ার পরে যদি প্রয়োজন ফিল হয়, কোথাও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে পাই, তখন এগুলো ডিটেলসে পড়াবো, তার আগে যাওয়ার দরকার নাই। যতটা পড়ালাম ওর ভিতরে কোশ্চেন আসে। আদি নীতি উপযোগবাদ, এটা ভাগটা শুধু মনে রাখবে, যে নীতি উপযোগবাদের প্রকারগুলো, এটা হচ্ছে প্রিমিটিভ রুল ইউটিলিটারিয়ানিজম, আর অ্যাকচুয়াল রুল ইউটিলিটারিয়ানিজম, আর হচ্ছে আইডিয়াল রুল ইউটিলিটারিয়ানিজম। এটা হচ্ছে 3টে ভাগ, ফ্র্যাঙ্কেনা তার ইথিক্স বুকে লিখেছিল, ঠিক আছে। এখানে ফের একটা এক্সট্রা পেজ হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো। কারো কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, হ্যাঁ দিদি বলছি,
কি এই নোটটা আর এর আগের দিনের যেটা আছে ওরা তো এটাই ওইখানে হ্যাঁ, ওখানে দিয়ে দেবো, এটা ওটা দিয়ে দেবো। ঠিক তুমি একটা ইয়ে করো তো, কি বলে, নাহলে আমি গ্রুপ দিদি এর আগে হয়েছিল এটা দিয়ে চলে যায়। শুনতে পাচ্ছি না গো, দাঁড়াও, রেকর্ডটা অফ করে দিয়ে আগে।